বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের বাচ্চার পাসপোর্ট বানাবেন। বাচ্চাদের পাসপোর্টকে সাধারণত মাইনর পাসপোর্ট বলা হয়। যে সমস্ত বাচ্চাদের বয়স 1 মাস এবং যাদের বয়স 18 বছরের কম, 1 মাস থেকে শুরু এবং 18 বছরের কম, তাদের পাসপোর্ট মূলত মাইনর ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি লাইভ অ্যাপ্লিকেশন করে দেখাবো যে মাইনর পাসপোর্ট কিভাবে বানাতে হয় এবং মাইনর পাসপোর্ট বানানোর ক্ষেত্রে কি কি এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, কি কি ডকুমেন্ট রিকোয়ার্ড রয়েছে। তো ছোট করে বলে দিচ্ছি বন্ধুরা, মাইনর পাসপোর্ট বানানোর আগে সবার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনি যে বাচ্চার পাসপোর্ট করছেন তার বয়স যদি 4 বছরের কম হয় তাহলে আপনাকে সেই বাচ্চার একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে হবে পাসপোর্ট সেবা কেন্দ্রে, ঠিক আছে। আর অবশ্যই বাচ্চার যে মুখটা কিন্তু 80% ফটোতে আসা চাই, ঠিক আছে। আর যদি আপনার বাচ্চার বয়স 4 বছরের বেশি হয় তো সেক্ষেত্রে কোনো রকমের ফটো লাগবে না, আপনার ফটো পাসপোর্ট অফিসে গিয়ে কিন্তু উঠবে। সেকেন্ড হচ্ছে মাইনর পাসপোর্ট বানানোর জন্য বাচ্চার বাবা অথবা মা দুজনের মধ্যে যে কোনো একজনের ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। যদি বাবা মা উভয়েরই পাসপোর্ট থাকে তাহলে তো কোনো ব্যাপারই নাই, হয়ে যাবে। বাট ধরুন বাবার পাসপোর্ট আছে মায়ের পাসপোর্ট নেই, সেক্ষেত্রেও বাবার পাসপোর্ট ধরে বাচ্চার পাসপোর্ট হয়ে যাবে। আবার ধরুন বাবার পাসপোর্ট নেই অথচ মায়ের পাসপোর্ট আছে, তো সেক্ষেত্রেও কিন্তু মায়ের পাসপোর্ট ধরে বাচ্চার পাসপোর্ট হয়ে যাবে। তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যার পাসপোর্ট থাকুক না কেন, বাবা মায়ের মধ্যে যারই পাসপোর্ট থাকুক না কেন, সেই পাসপোর্টে কিন্তু অবশ্যই স্পাউস নেম মেনশন থাকতে হবে। মানে যদি বাবার পাসপোর্ট থাকে তাহলে বাবার পাসপোর্টে কিন্তু মায়ের নামটা অ্যাড থাকতে হবে, বা ধরুন মায়ের পাসপোর্ট আছে সেখানে কিন্তু বাবার নামটা অ্যাড থাকতে হবে স্পাউস নেমের জায়গাতে, তবেই কিন্তু বাচ্চার পাসপোর্ট করতে পারবেন। ধরুন বাবা মা দুজনেরই পাসপোর্ট আছে এবং কারো পাসপোর্টেই ধরুন স্পাউস নেম নেই, তো সেক্ষেত্রে দুজনের মধ্যে যে কোনো একজনকে তাদের পাসপোর্টকে রিইস্যু করাতে হবে এবং আপডেট করাতে হবে স্পাউস নেমটা, তারপরেই কিন্তু বাচ্চার পাসপোর্টটা করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। এবং আর একটা জিনিস হচ্ছে বাচ্চার পাসপোর্ট করার জন্য একটা অ্যানেক্সার রয়েছে, অ্যানেক্সার ডি। সেই অ্যানেক্সার ডিটাকে ফিল আপ করে বাবা মা উভয়কে সাইন করতে হবে। সাইন করে পাসপোর্ট সেবা কেন্দ্রে যেতে হবে, বাবা মা উভয়কেই কিন্তু বাচ্চার সাথে পাসপোর্ট সেবা কেন্দ্রে যেতে হবে। তো এই হচ্ছে টার্ম অ্যান্ড কন্ডিশন, তাছাড়া আর কোনো এখানে রকেট সায়েন্স নেই। এবার এখানে ডকুমেন্ট কি লাগবে? ডকুমেন্ট হচ্ছে বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগবে মাস্ট, আর বাচ্চার আধার কার্ড, এই দুটো ডকুমেন্ট বাচ্চার লাগবে। আর নেক্সট হচ্ছে বাবা মায়ের আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, আর বাবা মায়ের মধ্যে যার পাসপোর্ট থাকবে তার পাসপোর্টের কপি। যদি দুজনেরই পাসপোর্ট থাকে তাহলে দুজনেরই পাসপোর্ট কপি দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে পুরো প্রসেস। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে পাসপোর্টটা অ্যাপ্লাই কিভাবে করবেন, কারণ অ্যাপ্লাই কিন্তু সম্পূর্ণ নতুন ওয়েবসাইট চলে এসছে। এবার নতুন ওয়েবসাইট থেকেই কিন্তু অ্যাপ্লাইটা হবে বাচ্চার পাসপোর্ট। তো চলুন দেখিয়ে দিই অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কোথায় কি করতে হবে, কোথায় কি করতে হবে না। ভালোভাবে দেখবেন অ্যাপ্লাই প্রসেসটা। অ্যাপ্লাই হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে লাইভ পাসপোর্ট সেবা কেন্দ্র যাব, সেখানে গিয়ে জমা করব। জমা করার পর আমাকে আর কি কি জিনিস জিজ্ঞাসা করলো, যাবতীয় ডিটেলস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনি বাচ্চার পাসপোর্ট করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি একবার লাস্ট পর্যন্ত দেখে নিন, তাহলে ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো আপনার মাথার মধ্যে রয়েছে কোয়ারি, সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে সলভ হয়ে যাবে। তো চলুন ফটাফট আমরা আগে অ্যাপ্লাই প্রসেসটা দেখে নিই, অ্যাপ্লাই কীভাবে করতে হয়। তো সবার আগে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটের নাম হচ্ছে passportindia.gov.in। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে সরাসরি এই পেজে পৌঁছে যাবেন। তো এখানে আসার পর সবার প্রথম কাজ হবে, আপনার এখানে দেখতে পাচ্ছেন লগ ইন রয়েছে আর রেজিস্টার রয়েছে। তো প্রথমে আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে, করে আপনার নামে একটা এই পোর্টালে একটা আইডি ক্রিয়েট করতে হবে, দেন সেই আইডি থেকে আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে রেজিস্ট্রেশন কিভাবে করবেন তার জন্য আমার আলাদা ভিডিও করা রয়েছে, সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পিন করা থাকবে, সেটা দেখে নেবেন। আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন যখনই হয়ে যাবে তখন আপনারা কি করবেন, জাস্ট এই লগ ইন বটন রয়েছে, লগ ইনে ক্লিক করে নেবেন। লগ ইনে যখনই ক্লিক করবেন আপনার কাছে এরকম লগ ইনের পেজ চলে আসবে। এখানে লগ ইন আইডি এখানে দিতে বলবে, তো অবশ্যই আপনার যেটা ইমেল আইডি সেটাই লগ ইন আইডি হয়। তো চলুন এটা আমরা দিয়ে দিই। তো ইমেল আইডি দেওয়া হয়ে যাওয়ার পর এখানে জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে বলবে এখানে দুটো অপশন, পাসওয়ার্ড আর ওটিপি। তো পাসওয়ার্ড সিলেক্ট রেখে এখানে আপনি পাসওয়ার্ড দেবেন, দিয়ে জাস্ট এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন। একবার যখনই আপনি সাইন ইনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম পেজ খুলে যাবে। হ্যাঁ, এখানটায় আমার এখানে দুটো অ্যাপ্লিকেশন শো করছে, কারণ আমি অলরেডি একটা আইডি থেকে এই দুটো আবেদন করেছি এবং আমার পাসপোর্টও অলরেডি চলে এসছে। তো এখন আমি চাইছি আর একটা অ্যাপ্লাই করতে। হ্যাঁ, তো আপনাদের ক্ষেত্রে এটা না থাকতে পারে, আপনারা জাস্ট কী করবেন,
এই যে উপরে সার্ভিস রয়েছে, সিম্পলি এই সার্ভিসে ক্লিক করবেন। আচ্ছা, একাধিক ব্যক্তির প্রশ্ন থাকতে পারে যে একটা আইডি থেকে কতগুলো পাসপোর্ট অ্যাপ্লাই করা যাবে। তো আপনি একটা আইডি থেকে মোটামুটি 5 থেকে 6টা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো দেখুন এখানটায় আমি সার্ভিসে ক্লিক করলাম। সার্ভিসে ক্লিক করার পর যেহেতু আমরা বাচ্চাদের পাসপোর্ট তৈরি করব, তো বাচ্চা বড় সকলের পাসপোর্ট যে অ্যাপ্লাইয়ের লিঙ্ক সেটা কিন্তু একটাই রয়েছে। দেখতে পাচ্ছেন এই প্রথম অপশন, ফ্রেশ পাসপোর্ট রিইস্যু অফ পাসপোর্ট, এই অপশনটা থেকেই নতুন যারা পাসপোর্ট করবেন বা কারেকশন করবেন এই একটা অপশন থেকেই করা যাবে। তো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আপনাকে প্রথমে বলবে পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ। তো এগুলো তো আমাদের নেই, আমরা যেহেতু প্রথমবার অ্যাপ্লাই করছি, মানে বাচ্চার পাসপোর্ট করছি, বা আপনার ক্ষেত্রেও যদি পাসপোর্ট ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেন তাহলে এগুলো লাগবে না। জাস্ট এই নিচে দেখতে পাচ্ছেন স্কিপ ফর নাও, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। স্কিপ ফর নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম অপশন চলে আসবে পাসপোর্ট অফিস। তো এখানটায় বাই ডিফল্ট কলকাতা সিলেক্ট আছে দেখতে পাচ্ছেন, কারণ আমরা রেজিস্ট্রেশনের সময় কলকাতা দিয়েছিলাম তাই এখানে আমার কলকাতা রয়েছে। আপনারা রেজিস্ট্রেশনের সময় যেটা দেবেন সেটা থাকবে। তো এরপর আমরা জাস্ট এখান থেকে নেক্সট করে দেব। দেখুন নেক্সট যখনই করবেন এবার পাসপোর্ট অ্যাপ্লাইয়ের যে নতুন আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা পুরো এখানে খুলে গেল। এবার এখানটায় প্রায় আমাকে 9টা স্টেপে এটা কমপ্লিট করতে হবে। বুঝতেই পারছেন 9টা স্টেপ দেখতে পাচ্ছেন, পাসপোর্ট টাইপ, অ্যাপ্লিকেশন ডিটেলস, ফ্যামিলি ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, এমার্জেন্সি কন্ট্যাক্ট, প্রিভিয়াস পাসপোর্ট, আদার ডিটেলস, হ্যাঁ, পাসপোর্ট প্রিভিউ অ্যান্ড ডিটেলস ভেরিফিকেশন। তো এইগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে 1 বাই 1। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, জাস্ট আপনার বাচ্চার পাসপোর্ট করলে আপনার হাতে বাচ্চার ডেট অফ বার্থ সার্টিফিকেটটা রাখবেন আর বাচ্চার আধার কার্ডটা হাতে রাখবেন, ব্যাস তাহলেই হয়ে গেল। তো চলুন দেখিয়ে দিই কীভাবে কী করবেন। তো দেখুন প্রথম অপশন বলছে অ্যাপ্লাইং ফর, আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন। দুটো অপশন দিয়েছে, ফ্রেশ পাসপোর্ট আর রিইস্যু পাসপোর্ট। তো আমরা এখানে অবশ্যই ফ্রেশ পাসপোর্ট মানে নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি, এটাতে টিক করব। সেকেন্ড হচ্ছে টাইপ অফ অ্যাপ্লিকেশন, এখানটায় আপনাকে নর্মালে টিক করতে হবে। থার্ড হচ্ছে টাইপ অফ পাসপোর্ট বুকলেট, তো এটাও আপনি প্রথম অপশনটাই করবেন, 36 পেজেস। ওকে, তো এই 3টে পারপাস সিলেক্ট করে নেবেন। করার পর জাস্ট এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। যখনই আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন আপনার সামনে সুন্দরভাবে এই পেজটা খুলে যাবে। এবার দেখুন এখানটায় বলছে গিভিন নেম আর সারনেম। তো এখানটায় এবার আপনি যার নামে পাসপোর্টটা বানাচ্ছেন মানে আপনার বাচ্চার নামটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তো দেখুন গিভিন নেমের জায়গাতে এখানটায় আপনার বাচ্চার যদি মানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম থাকে 3টে, সেক্ষেত্রে এই গিভিন নেমের জায়গাতে কিন্তু আপনি ফার্স্ট নেম আর মিডিল নেম দিয়ে দেবেন, আর সারনেমটা সারনেমের ঘরে বসিয়ে দেবেন। বোঝা গেল? এক্সাম্পল হিসেবে বলি, ধরুন আপনার বাচ্চা একজন ছেলে, তার নাম হচ্ছে আব্দুল কাদের মণ্ডল। তো সেক্ষেত্রে আপনি এখানে গিভিন নেমে আব্দুল কাদের দেবেন, আব্দুল স্পেস কাদের, অ্যান্ড সারনেমে মণ্ডল দেবেন, এরকম। আবার অনেকের ধরুন রয়েছে যে কাদের মণ্ডল, মিডিল নেম নেই, তো সেক্ষেত্রে এই গিভিন নেমের জায়গাতে কাদের দেবেন আর মণ্ডলের জায়গাতে এই সারনেমের জায়গাতে মণ্ডল দিয়ে দেবেন। বোঝা গেল? খুব সিম্পল। তো এখানে আমরা নামটা সঠিকভাবে দিয়ে দিলাম। এগুলো আমি ঢেকে রাখছি কারণ পার্সোনাল ইনফরমেশন কারোর সাথে শেয়ার করা যাবে না, যেটা ইউটিউবের গাইডলাইনের খেলাফ হয়ে যাবে। তো সেজন্য আমি এখানে ঢেকে রাখছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে জেন্ডার, আপনার ক্ষেত্রে যেটা হবে মেল, ফিমেল আর ট্রান্সজেন্ডার, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন। তো এখানটায় আমি জেন্ডার সিলেক্ট করে নিচ্ছি। জেন্ডার করা হয়ে গেলে বলছে হ্যাভ ইউ এভার বিন নন বাই আদার্স নেম। তো এটা আপনারা যদি আপনাদের কোনো আদার্স অন্য কোনো নাম থাকে তো সেক্ষেত্রে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। তো এখানে আমি নই করে দিলাম। ইয়েস করতে গেলে আবার অনেক ঝামেলা রয়েছে, তো ওগুলো আমরা জাস্ট নই করে দেব, আমরা একদম ক্লিনভাবে অ্যাপ্লাই করতে চাইছি। তারপরে বলছে হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, তুমি কি কখনো তোমার নাম পরিবর্তন করেছো? তো না, এটাও আমরা নো করে দেবো, কখনোই করিনি। এরপর বলছে ডেট অফ বার্থ, অর্থাৎ যার নামে অ্যাপ্লাই করছেন তার জন্মের তারিখ। তো এখানে জন্মের তারিখটাই যে ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডারে ক্লিক করবেন, পুরো ক্যালেন্ডার খুলবে। এখান থেকে আপনি এই ইয়ারে ক্লিক করে সালটা আগে সিলেক্ট করবেন, করে মাস এবং দিন সিলেক্ট করে আপনি ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানটায় আমি ডেট অফ বার্থ দিয়ে দিলাম, এবং ডেট অফ বার্থ দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু এটা একটা মাইনর পাসপোর্ট হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানটায় আমাকে ফটোগ্রাফ গাইডলাইন বলে একটা ট্যাব দিয়েছে। তো একবার আমরা এটাতে ক্লিক করে দেখে নিই কি গাইডলাইন দিয়েছে ফটোগ্রাফের জন্য। তো দেখুন বন্ধুরা, এখানে গাইডলাইন ফর ক্যাপচারিং ফটোগ্রাফ ফর মাইনর বিলো 4 ইয়ার্স অফ এজ। তো আমি আগেই আপনাদেরকে বলেছি যে 4 বছরের কম যাদের বয়স হবে
তাদের এখানে ফটো বাড়ি থেকে তুলে নিয়ে যেতে হবে। আপনি আপনার এলাকার কোনো স্টুডিওতে যাবেন, সেখানটায় বলবেন যে পাসপোর্ট অ্যাপ্লাই করব, তার জন্য ফটো তুলব, এবং তার জন্য যে গাইডলাইন যে আপনি ফটো তুলবেন বাচ্চার, সেই বাচ্চার ফটোতে ফেসটা, হ্যাঁ শুধু মুখটা কিন্তু এখানে 80 থেকে 85% তার মুখটা যেন আসা চাই ফটোতে। তার মানে বুঝতে পারছেন, বাচ্চার বুক পর্যন্ত নেওয়া যাবে না, জাস্ট গলা থেকে একটু নিচে এতটুকুই নিতে হবে। হ্যাঁ, এবং ফটোর যে সাইজ সেটা হচ্ছে 45 mm ইন্টু 35 mm, এই সাইজের ফটো আপনাকে নিতে হবে। এবং এই সাইজের ফটোর মধ্যে বাচ্চার মুখটা যাতে 80 থেকে 85 ভাগ থাকে। বাচ্চার এখানে বলে দিয়েছে যে শো দ্য অ্যাপ্লিক্যান্ট লুকিং ডাইরেক্টলি এট দ্য ক্যামেরার দিকে বাচ্চাকে তাকাতে বলবে, কারণ বাচ্চারা বুঝতেই পারছো যদি 1-2 মাসের বাচ্চা হয় সেক্ষেত্রে তো একটু ছবি তোলা পসিবল, মানে একটু ইম্পসিবল টাইপ হয়ে যায়। তো তবুও আপনারা যতটা পারবেন ক্যামেরার দিকে তাকিয়ে হ্যাঁ তোলার চেষ্টা করবেন ছবিটা। এবং এখানে বলছে যে স্কিন টোন, যে বাচ্চার অনেক সময় থাকে না যে ফটোকে অনেক এডিটিং করে একদম হোয়াইট করে দিল, সাদা করে দিল, কালো বাচ্চাকে হোয়াইট করে দিল, এরকম করা যাবে না। বাচ্চার ফটো যেরকম থাকবে ন্যাচারালি সেম টু সেম সেরকম রাখবেন, বলবেন কোনো রকমের এডিটিং করবেন না, জাস্ট একটু লাইট বাড়িয়ে দিয়ে জাস্ট যেরকম আছে সেই রকম, কোনো রকমের স্কিনের উপরে যেন কোনো ব্রাশ ট্রাশ না করে, তাহলে কী হবে ফটো চেঞ্জ হয়ে যাবে, এটাই বলছে। এবং তারপরে এখানে বলছে যে বাচ্চার যে ফটো তুলবেন সেটাতে কিন্তু বাচ্চার যে চোখ রয়েছে সেগুলো এবং কান রয়েছে সেগুলো যাতে একদম ক্লিয়ার বোঝা যায়। হ্যাঁ, চোখ দুটো বোঝা যাবে, দুই দিকের কান যাতে ক্লিয়ার বোঝা যায়, এবং মুখের ওপরে চোখের ওপরে যেন কোনো বাচ্চার যদি বড় চুল থাকে সেক্ষেত্রে যাতে না থাকে, এগুলোই বলছে এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে। এবং অনেক ক্ষেত্রে থাকে না যে ফ্ল্যাশ লাইট মারলো এবং এর ফলে বাচ্চার চোখের যে মণিতে একটা লাল টাইপের হয়ে গেল, সেটাও যাতে না থাকে। হ্যাঁ, এরকম করে ছবি তুলতে বলছে, এবং বলছে যতটা সম্ভব হবে তোমরা একদম সামনে থেকে ছবি তুলবে চোখ খোলা রেখে। এবং অবশ্যই এখানে বাচ্চাদেরকে বলে দিয়েছে যে ফটোটা তুলবেন একদম পুরো মাথা থেকে নিচের একদম থুতনি পর্যন্ত যাতে ক্লিয়ার বোঝা যায় একদম। হ্যাঁ, এবং 80% থাকা চাই, এবং অবশ্যই পিছনকার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট থাকতে হবে। এরকমই কিছু এখানে ইনস্ট্রাকশন রয়েছে, এগুলো আপনারা পড়ে নিয়ে বলবেন, বা পাসপোর্ট অফিসের আশেপাশে তুললে তারা প্রত্যেক দিনই ছবি তুলছে, কোনো রকম প্রবলেম নেই, আপনাকে ভালোভাবে তুলে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে 4 বছরের কম বয়সের বাচ্চাদের জন্য। এবার ধরুন আপনি অ্যাপ্লাই করছেন যার বয়স 12 বছর, 13 বছর বা 10 বছর বা 4 বছর থেকে তার আপ এবং 18 বছরের নিচে, ঠিক আছে, মাইনর। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে বাড়ি থেকে ছবি তোলার কোনো দরকার নেই, ছবিটা পাসপোর্ট অফিসে গিয়েই উঠবে। ওকে, তো দেখুন এটা আমার এখানে হয়ে গেল ফটো গাইডলাইনটা। এরপরে বলছে প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছে, এখানে ভিলেজ, টাউন, সিটি যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা এখানে দেবেন। অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেটে দেখে নেবেন কি রয়েছে প্লেস অফ বার্থ, সেটা কিন্তু এখানে দেবেন। তো প্লেস অফ বার্থটা অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেটে পেয়ে যাবেন। ওখানে যদি নার্সিংহোমে জন্মায় নার্সিংহোমের নাম থাকবে, তারপরে গ্রামের নাম থাকবে, তো ওই গ্রামের নামটাই দেবেন। ঠিক আছে, আপনি যেখানে বাস করছেন, মনে করেন আপনার বাচ্চা আপনার শ্বশুর বাড়িতে মানে বাচ্চার নানির বাড়িতে জন্মগ্রহণ করেছে, তো যদি ঠিকানাও আলাদা হয় কোনো প্রবলেম নেই, সেই ঠিকানাটাই দিতে হবে যার ওনার বার্থ সার্টিফিকেটে যে ঠিকানা থাকবে। ওকে, এরপর আমি নিচে একটু স্ক্রল করে নিলাম, এখানে বলছে যে ম্যারিটাল স্ট্যাটাস, তো এখানে তার দিতে হবে। তো অবশ্যই এটা আমাদের একটা বাচ্চার হচ্ছে, তো সেজন্য এটা তো ম্যারিডের কোনো প্রশ্নই আসে না, এখানে সিঙ্গেলটা হবে, তো আপনি এখানে সিঙ্গেলটা সিলেক্ট করে দেবেন। তারপরে বলছে ইজ ইয়োর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, যদি বাচ্চার জন্ম ইন্ডিয়ার বাইরে হয় সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো অবশ্যই আমার ইন্ডিয়ার বাইরে নয়, ইন্ডিয়াতে জন্মিয়েছে, তো এখানে আমি নো করলাম। তো নো করার পর এখানটায় স্টেট সিলেক্ট করতে বলবে, তো মানে যেখানে জন্মেছে সেইখানকার স্টেট দিতে হবে। তো এটা আমি অবশ্যই ওয়েস্ট বেঙ্গল দেবো। এটাও কিন্তু আবারও বলছি, যদি আপনার বাচ্চা মানে তার নানির বাড়িতে জন্মায় সেখানকার যে ঠিকানা হবে, সেখানকার যা হবে স্টেট বা ডিস্ট্রিক্ট সেটা দেবেন। তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল দিলাম। এবার এখানটায় কিন্তু আমার ক্ষেত্রে আমার ডিস্ট্রিক্ট এক আর বাচ্চার নানির বাড়ির ডিস্ট্রিক্ট হচ্ছে আলাদা, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমি বাচ্চার নানির বাড়ির ডিস্ট্রিক্টটাই দিতে হবে, কারণ তার বার্থ সার্টিফিকেটে সেটাই রয়েছে, তো আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে বলছে এখানে সিটিজেনশিপ অফ বাই ইন্ডিয়া, তো এখানটায় ক্লিক করে এখানে আপনি ইন্ডিয়াতে যে আপনি নাগরিক তার কিসের ভিত্তিতে, তো এখানে অবশ্যই জন্মের ভিত্তিতে, তো এখানে আমি বার্থটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এরপরে বলছে প্যান, যদি বাচ্চার প্যান কার্ড থাকে তো দেবেন, না হলে দেবেন না। ভোটার যদি থাকে তো দেবেন, না হলে দেবেন না। এগুলো কিন্তু বাচ্চার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তো এগুলো আমি খালি রেখে দিলাম। এরপরে বলছে এমপ্লয়ি টাইপ, যে আপনার বাচ্চা কি করেন, তো এখানটায় ক্লিক করবেন। এখানে অনেক রয়েছে, গভর্নমেন্ট, হোম মেকার, নট এমপ্লয়েড, আদার, এখানে প্রচুর রয়েছে, স্টুডেন্ট। হ্যাঁ, তো এখানটায় আমি যেটা করব নট এমপ্লয়েড, মানে বাচ্চা তো কিছু করে না, ছোট বাচ্চা,
2-3 মাসের, তো সেক্ষেত্রে এখানে নট এমপ্লয়েড করবেন। আপনার ক্ষেত্রে যদি থাকে 10 বছর 12 বছর, তো সেক্ষেত্রেও আপনি নট এমপ্লয়েড করতে পারেন, কারণ বাচ্চা কিছু এখানে করে না। এরপর বলছে ইজ আইদার অফ ইউর প্যারেন্ট ইন কেস অফ মাইনর স্পাউস এ গভর্নমেন্ট সার্ভেন্ট। বলছে যদি আপনি বাচ্চার পাসপোর্ট অ্যাপ্লাই করেন এবং সেক্ষেত্রে যদি বাচ্চার বাবা অথবা মা যে কেউ একজন যদি গভর্নমেন্টে সার্ভিস করে কিনা, তো এটা আমার করে না, তো আমি এখানে নো করলাম। আপনার ক্ষেত্রে যদি আপনার হয় তাহলে ইয়েস করবেন, না হলে নোই রাখবেন। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানটায় ক্লিক করবেন। ক্লিক করে দেখুন 10 পাস অন অ্যাবাভ রয়েছে, 7 পাস অর লেস রয়েছে, বিটুইন 8 and 9 রয়েছে, আর গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবাভ রয়েছে। তো আমার বাচ্চা তো এখন স্কুলেই যায় না, তো সেক্ষেত্রে আমি 10 পাস অর লেস করে দেবো, কারণ এখানে এটা ছাড়ার অপশন নেই। এরপর বলছে যে ইজ অ্যাপ্লিক্যান্ট এলিজিবল ফর নন ইসিআর ক্যাটাগরি। এখানে আমি যদি সহজ ভাষায় বোঝাই, সেটা হচ্ছে যে আপনি যদি 10th ক্লাসের কম পড়েন তাহলে আপনাকে আপনি এটা নন ইসিআর ক্যাটাগরিতে পড়ছেন না, ঠিক আছে। আর আপনি যদি 10th বা তার উপরে পড়াশোনা করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি নন ইসিআর ক্যাটাগরিতে পড়াশোনা পড়ছেন। মানে আপনি যদি একজন শিক্ষিত হন, ঠিক আছে, 10th-এর ওপরে, তাহলে আপনি নন ইসিআর, তাহলে এখানে আপনি ইয়েস করবেন। আমি যেহেতু 7 অর লেস দিয়েছি, এটা অটোমেটিক্যালি নো সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখানে 10 দিই, তো কিন্তু অটোমেটিক্যালি দেখুন ইয়েস হয়ে যাচ্ছে। এটা কিন্তু বোঝার বিষয় রয়েছে। তো আপনার ক্ষেত্রে যদি 10th-এর কম হয় তাহলে এটা নোই হবে, হ্যাঁ। এবং যদি আপনি ইয়েস করতেন, তো এখানে ডকুমেন্ট রিকোয়ার্ডের লিস্ট দিয়েছে, সেটা দেখতেন। তো আমাদের ক্ষেত্রে তো নো হয়েছে, তাই এটা আমরা চেক করব না। এরপর বলছে ভিজিবল কোনো রকমের কোনো মার্ক রয়েছে কিনা শরীরে, সেটা থাকলে এখানে আপনি দিতে পারেন। যদি থাকে দেবেন, না থাকলে এটা আপনি ছেড়ে দিতে পারেন, কোনো ইস্যু নেই। তারপরে আধার নাম্বার এখানে যদি থাকে দেবেন। আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই বাচ্চার আধার কার্ড নিয়েই করবেন, তাহলে কোনো রকমের প্যারা খেতে হবে না। তো এখানে আমাদের বাচ্চার আছে, তো এখানে আমি আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার নাম্বার দেওয়া হয়ে গেলে এই যে নিচের একটা ঘর রয়েছে, এখানে আধার কার্ডের কনসেন্টটা দিতে হবে। তার জন্য এখানে আই এগ্রি লেখা আছে, এখানে ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। যখনই আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন, দেখুন আমাদের এখানে অ্যাপ্লিকেশন ডিটেলসটা গ্রিন হয়ে গেল। এরপর চলে আসলো ফ্যামিলি ডিটেলস। তো এবার হচ্ছে বাচ্চার ফ্যামিলি ডিটেলসটা ফিল আপ করতে হবে, মানে বাচ্চার বাবা মায়ের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এটাই হচ্ছে সবথেকে একটু ডিফারেন্ট, মানে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম এই জায়গাটায় হতে পারে, এবং এটা কিন্তু বাচ্চাদের মাইনর পাসপোর্ট করা নিয়ে কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়েন যে এখানটায় কি করব না করব। তো আমি আপনাদেরকে ভিডিওর আগেও বলেছি, এখনও বলছি, দেখুন এখানটায় মেনলি চাওয়া হচ্ছে ফাদার অর লিগাল গার্জেন্স গিভেন নেম, মানে বাচ্চার বাবার এখানে নাম দিতে হবে এবং সারনেম দিতে হবে। বাচ্চার মায়ের নাম দিতে হবে এবং সারনেম দিতে হবে। আর যদি বাচ্চার বাবা মা না থাকে, সেক্ষেত্রে যদি কোনো লিগাল গার্জেন থাকে, তো তার ডিটেলস এখানে দিতে হবে। তো এটা তো ইজি। দেন চলে আসে আপনার নিচের দিকে, দেখুন এখানটায় বলছে সিন্স অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর এন্টার দ্য ফলোয়িং ডিটেল। যেহেতু আমরা যারা অ্যাপ্লাই করছি সেটা একটা মাইনর পাসপোর্ট হচ্ছে, তো সেজন্য নিচের ডিটেলসগুলো আমাদের লাগবে। কি লাগবে? এখানে বলছে ফাদার পাসপোর্ট নাম্বার দিতে হবে আর মাদার পাসপোর্ট নাম্বার দিতে হবে। তো এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি, এখানে দুটো বক্স রয়েছে, ফাদার আর মাদার। যদি আপনার দুজনেরই থাকে পাসপোর্ট বাবা মায়ের, তো দুজনেরই এন্টার করবেন এবং মেক শিওর আপনি এখানে যদি দুজনের না থাকে, সাপোজ বাবার রয়েছে মায়ের নেই, তো শুধু বাবারটা এন্টার করবেন, মায়েরটা খালি রাখবেন। বা ধরুন বাবারটা নেই, শুধু মায়েরটা আছে, তো শুধু মায়েরটাই এন্টার করবেন, বাবারটা দেওয়ার দরকার নেই। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যার পাসপোর্ট ডিটেল দিচ্ছেন না কেন, যদি বাবার দেন, তো অবশ্যই বাবার পাসপোর্টে, হ্যাঁ, স্পাউস নেমের জায়গায় কিন্তু মায়ের নামটা অ্যাড থাকা চাই, মানে বাবার পাসপোর্টে ওয়াইফের নামটা অ্যাড থাকা চাই। বা যদি আপনি মাদারের পাসপোর্ট দিচ্ছেন, তো মাদারের পাসপোর্টে স্পাউস নেমের জায়গাতে অবশ্যই তার হাজব্যান্ডের নাম কিন্তু এখানে থাকা চাই। তো আমার ক্ষেত্রে যেটা করব, আমার নিজের বেবির পাসপোর্ট অ্যাপ্লাই করছি, তো সেক্ষেত্রে আমার নিজেরও পাসপোর্ট আছে, আমার ওয়াইফেরও পাসপোর্ট আছে। বাট এখানে সমস্যা হচ্ছে আমার নিজের পাসপোর্টে স্পাউস নেমের জায়গায় আমার ওয়াইফের নামটা অ্যাড নেই। তো সেক্ষেত্রে এখানে আমি ফাদার্স নেমের জায়গাতে আমার পাসপোর্ট নাম্বার দেবো না, এটা আমি খালি রেখে দেবো। এবার এখানে মাদারের পাসপোর্ট অর্থাৎ আমার ওয়াইফের পাসপোর্টে কিন্তু স্পাউস নেমের জায়গাতে আমার নামটা অ্যাড আছে, তো সেক্ষেত্রে আমি মাদারের পাসপোর্টটা দিয়েই কিন্তু বেবির পাসপোর্টটা হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আমি পাসপোর্ট সেবা অফিসে ভালো করে কথা বলে কনফার্ম করে নিয়েছি। আর এইদিকে রয়েছে বলছে যদি আপনার বাবা অথবা মা যদি ইন্ডিয়ান ন্যাশনালিটি হয়ে থাকেন, মানে ভারতীয় হয়ে থাকেন, তো সেক্ষেত্রে কিছু করতে হবে না। আর যদি তিনি ভারতীয় না হন, তো সেক্ষেত্রে তাদের এখানে ন্যাশনালিটি কোন দেশের রয়েছেন সেটা এখানে লিখতে হবে, ব্যাস এটুকুই। তো চলেন এটা আমি ফিল আপ করে নিচ্ছি ফটাফট। তো বন্ধুরা, এখানে আমি ফাদার্স নেমের জায়গায় বাচ্চার বাবার নাম দিয়ে দিলাম, মাদার্স নেমের জায়গায় বাচ্চার মায়ের নেম দিয়ে দিলাম এবং সার নেমের জায়গায় ওনাদের টাইটেলটা দিয়ে দিলাম।
এরপরে এখানে আগেই বলেছি ফাদার্স নেমের পাসপোর্ট নাম্বার এখানে আমি দিতে পারছি না, কারণ ফাদার্স নেমের পাসপোর্টে যেহেতু স্পাউস নেম অ্যাড নেই, সেক্ষেত্রে এটা খালি রেখে দিলাম, বাট পাসপোর্ট আছে তবু খালি রাখতে হলো। এখানে মাদার্স পাসপোর্ট নাম্বারের জায়গাতে এখানে আমি মায়ের পাসপোর্টের নাম্বারটা, মানে বাচ্চার মায়ের পাসপোর্টের নাম্বারটা দিয়ে দিলাম। এরপর কি করব, সিম্পলি এখান থেকে আমরা 7 নেক্সট বাটনে ক্লিক করে দেবো। দেখুন 7 নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফ্যামিলি ডিটেলসটা আমাদের গ্রিন টিক হয়ে গেল। এবার চলে আসলো অ্যাড্রেস ডিটেলস। এবার হচ্ছে বাচ্চার এখানে ঠিকানা দিতে হবে। তো এই ঠিকানাটা বাচ্চার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড দেখেই দেবেন। হ্যাঁ, এখানটায় কিন্তু বাচ্চা যেখানে জন্মেছে সেই ঠিকানা যেন দেবেন না, এটা হচ্ছে বাচ্চার প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আপনি যে অ্যাড্রেসে রয়েছেন বাচ্চা তো অবশ্যই আপনার অ্যাড্রেসেরই, তো সেই অ্যাড্রেস এখানে দিতে হবে আপনাকে। তো চলুন এটা আমরা সঠিকভাবে ফিল আপ করি। এখানে কি বলছে, ইজ ইউর প্যারেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া, মানে বাচ্চার বাবা মা কি আউট অফ ইন্ডিয়া থাকে, তো নো, এটা নোই আছে। এবার বলছে হাউস নম্বর অর স্ট্রিট নেম, তো এখানটায় হাউস নম্বর স্ট্রিট নেম দেবেন আপনাদের যেটা প্রযোজ্য সেটা। তারপর এখানে বলছে ভিলেজ টাউন সিটি, এখানে আপনার গ্রামের নাম দেবেন। যদি আপনি গ্রামের হয়ে থাকেন তাহলে হাউস নম্বরের জায়গায় আপনার পাড়ার নামটা দিয়ে দেবেন। অবশ্যই প্রত্যেকটা গ্রামের একটা পাড়া থাকে, সেই পাড়ার নামটা দেবেন। আর ভিলেজের নামের জায়গায় আপনার গ্রামের নামটা দেবেন। তারপর পিনকোডের জায়গায় আপনার পিনকোড দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পরে এখানে স্টেট সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পুলিশ স্টেশন অর্থাৎ থানা সিলেক্ট করে নেবেন। দেখুন সবগুলো সিলেক্ট হয়ে গেল। এরপর বলছে মোবাইল নাম্বার, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে টেলিফোন নাম্বার থাকলে দেবেন, নাহলে খালি রেখে দেবেন। এরপর ইমেল আইডি, এখানটায় আপনার সঠিক ইমেল আইডিটা দিয়ে দেবেন। তো এখানে আমি আমার একটা সঠিক ইমেল অ্যাড্রেসও দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর একটু জাস্ট নিচে স্ক্রল করে নিচ্ছি। তো এখানে বলছে ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, তো এটা অবশ্যই আপনি ইয়েস করবেন, মানে আপনার স্থায়ী ঠিকানা কি আছে, তো হ্যাঁ অবশ্যই স্থায়ী ঠিকানা আছে, ইয়েস করবেন। ইয়েস করে বলবে যে এখানে ইজ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আপনি বর্তমান প্রেজেন্ট ঠিকানা আর পার্মানেন্ট ঠিকানা কি এক, তাহলে ইয়েস করবেন। তো হ্যাঁ আমাদের একই, তো ইয়েস করে দিলাম। আপনি যদি নো করেন তাহলে আলাদা করে আপনাকে আবার অ্যাড্রেস এখানে ফিল করতে হবে। তো আমরা ইয়েসই করব, করার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সট আবারও ক্লিক করে দেবো। যখনই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন এখানে বলে দেবে, একটা নোটিফিকেশন দেবে আপনাকে যে প্লিজ নোট দ্যাট ইউ উইল নট বি এবল টু চেঞ্জ দ্য আরপিও আফটার সেভিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ডিটেলস অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ভিজিট অ্যান অ্যাপ্লিকেশন সাবমিশন সেন্টার। এখানে বলে দিয়েছে যে আপনি আর চেঞ্জ করতে পারবেন না পাসপোর্ট সেবা কেন্দ্র। যাই হোক এখানে আমরা ওকে করে দেবো। ওকে করার পর এখানে বলছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, তো এখানে ইনকেস আপনাকে যোগাযোগ করা হচ্ছে, মনে করেন আপনার যে ঠিকানা দিলেন বা আপনার যে মোবাইল নাম্বার দিলেন সেটা, বাট সেটা আপনাকে পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনাকে অ্যাড করতে হবে। তো এখানটায় নেম অ্যান্ড অ্যাড্রেস দিয়ে দিবেন, তো অবশ্যই বাবার দিয়ে দিবেন, কোনো ইস্যু নেই। তো এখানে আমি আমারটাই দিয়ে দিচ্ছি। আর ইমেল আইডি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এরপরে জাস্ট সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেখুন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলসও গ্রিন হয়ে গেল। এরপর বলছে প্রিভিয়াস পাসপোর্ট, তো এখানে আপনাকে কিছু প্রশ্ন করা হবে যে হ্যাভ ইউ এভার হোল্ড অর হেল্ড এনি আইডেন্টিটি সার্টিফিকেট, আইডেন্টি সার্টিফিকেট নর্মালি ইস্যু জাস্ট বলছে, তো এখানে আমরা নো করব, আমাদের আগে কোনো ছিল না এরকম কিছু। তারপরে বলছে ডিটেলস অফ প্রিভিয়াস অর কারেন্ট ডিপ্লোম্যাটিক অফিসের পাসপোর্ট, তো না এটাও আমাদের ডিটেলস নোট অ্যাভেলেবেলে ক্লিক করব। এবং হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর পাসপোর্ট বাট নট, এটাও আমরা নো করব, এগুলো সব নোই হবে। হ্যাঁ, দেন এখান থেকে আমরা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আদার ডিটেলসের পেজ খুলে যাবে। এখানে প্রিভিয়াস পাসপোর্ট ডিটেলসটা গ্রিন হয়ে যাবে। এবার দেখুন এখানটায় আপনাকে কিছু প্রশ্ন করা হবে, এগুলো আপনি আপনার মতো করে অ্যান্সার করবেন ইয়েস আর নোতে। তো এখানে বলে দিচ্ছে আপনার এগেনস্টে কোনো ক্রিমিনাল কেস আছে কি না, তো না, বাচ্চার এগেনস্টে কোনো কেস নেই, হ্যাঁ কোনো কোর্টে পেন্ডিং নেই, এরকম বলেছে। তো এগুলো আমার ক্ষেত্রে সবগুলোই নো হবে, আমি সবগুলো এখানে নো করে দেব। আপনার ক্ষেত্রেও একবার আপনি পড়ে নেবেন, বাট এগুলো মেনলি সব নোই হবে। আপনি ইয়েস করলে কিন্তু আপনার পাসপোর্ট আর ইস্যু হবে না। তো সবগুলো নো করার পরে জাস্ট এখান থেকে আমি যেটা করব সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেব। যখনই আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এই দেখুন আপনার এখানে আদার ডিটেলসটাও হয়ে যাবে ফিল আপ, এবং এখানে পাসপোর্ট প্রিভিউ, এখানটায় কিন্তু আপনাকে একটা প্রিভিউ দেখিয়ে দেবে যে আপনার পাসপোর্টটা এখানে কি ধরনের হবে, ডিটেলসগুলো আসবে। তো অবশ্যই এটা একবার ম্যাচ করে নেবেন, অনেক ক্ষেত্রে থাকে না ভুল হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি আবার ঠিক করতে পারবেন। তো আমি একবার এটা ম্যাচ করে নিই। তো আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে। যদি আপনার কোনো কিছু এখানে চেঞ্জ করার দরকার হয় তো আপনি এখানে প্রিভিয়াস বাটনে ক্লিক করে আপনি ঠিক করে নিতে পারবেন। হ্যাঁ, তো আমার সব কিছু ঠিকঠাক আছে, আমি জাস্ট এখানে টিক করব, টিক করে জাস্ট সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেবো। দেখুন যখনই আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন এবার হচ্ছে ডিটেলস ভেরিফিকেশনের পেজ আসবে।
এখানটায় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে প্রথমে বলছে প্রুফ অফ বার্থ, অর্থাৎ আপনার জন্মের প্রমাণ। তো এখানটায় অবশ্যই জন্মের সার্টিফিকেট দেবেন, বার্থ সার্টিফিকেট, এটাই সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আপনি চাইলে ডিজি লকারের অ্যাক্সেস দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এখানে আমি ডিজি লকারের অ্যাক্সেস দিচ্ছি না, অ্যাক্সেস দিলেও আপনাকে হার্ড কপি অরিজিনাল অফিসে গিয়ে জমা করতেই হবে, তো অ্যাক্সেস দেওয়া না দেওয়া একই ব্যাপার, তো আমি দিলাম না এখানে। এরপরে প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, তো এখানটায় আমি সিলেক্ট করব আধার কার্ড। তো এখানটায় আমি আধার কার্ডও দিয়ে দিলাম। আপনি চাইলে ডিজি লকারের অ্যাক্সেস দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, এটা কোনো ম্যান্ডেটারি নয়, ঠিক আছে। তো আমি দিলাম না। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু অ্যানেক্সার লাগবে, যেটা আপনার অ্যাপ্লিকেবল। তো আমি একটু নিচে স্ক্রল করে নিই। তো দেখুন এখানে 3টে অ্যানেক্সার রয়েছে, অ্যানেক্সার সি, অ্যানেক্সার ডি এবং অ্যানেক্সার আই। তো মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে 3টে অ্যানেক্সারের মধ্যে যে কোনো একটা লাগবে, আপনার ক্ষেত্রে কোনটা হবে সেটা এখান থেকে আপনাকে চেক করতে হবে। তো নর্মালি অ্যানেক্সার ডিটাই লাগে, যদি বাবা মা উভয়ই বাচ্চার পাসপোর্ট করতে সম্মতি দেয় তাহলে অ্যানেক্সার ডিটা ফিল আপ করতে হয়। তো অ্যানেক্সার ডিটাই ক্লিক করবেন, তো অটোমেটিকলি অ্যানেক্সার ডি খুলে যাবে, সেখান থেকে ফর্মটা আপনি ফিল আপ করে নেবেন। এই দেখুন এই হচ্ছে অ্যানেক্সার ডি। এটা তেমন কিছু রকেট সায়েন্স নয়, এটা খুব সিম্পল ব্যাপার, এটা আপনারা ফিল আপ করে নেবেন। এটা আমি আলাদা করে ফিল আপ করা দেখাচ্ছি না। হ্যাঁ, এখানে জাস্ট মায়ের নাম, বাবার নাম, মায়ের পাসপোর্ট, বাবার পাসপোর্ট, ব্যাস এটুকুই, আর কিছু না। তো আমি অ্যানেক্সার ডিটাই করলাম সিলেক্ট। ডি করার পর এখানে এগ্রিতে ক্লিক করব, এগ্রিতে ক্লিক করে এখানে প্লেস দেব, আমার গ্রামের নাম দিয়ে দিলাম। এরপর এখানে ডেট, আজকের ডেট চলে এসছে। এরপর কি করব, এখানে আমি সিম্পলি সেভে একবার ক্লিক করে নেব। সেভ হয়ে গেল, ওকে করে দিলাম। এরপর আমি চাইলে এখানে একবার প্রিভিউয়ে ক্লিক করে চেক করতে পারি, তারপরে সাবমিট করতে পারি। আমি একবার প্রিভিউয়ে ক্লিক করে দেখে নিতে চাইছি। তো আমার এভরিথিং ওকে আছে, আমি জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন এখানটায় আপনাকে বলে দিল যে ইয়োর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো আমাদের এখানে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেল। এখানটায় আমরা প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে ক্লিক করে আর একটা প্রিন্ট কপি নিয়ে নেব। সাবমিট হয়ে যাওয়ার পর আপনি সিম্পলি চলে আসবেন হোম পেজে। হোম পেজে আসলে আপনার এখানে আমার আগে 2টো ফিল আপ করা ছিল এবং সেগুলো হয়েও গেছে। থার্ড আমি চলে আসলাম, এই প্রথমটা। এখানটায় 3 ডটে ক্লিক করে এখানে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর এখানটায় আপনি চাইলে ভিউ প্রিন্ট সাবমিশন ফর্মে ক্লিক করতে পারেন, প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে করতে পারেন। তো আগে আমি ভিউ প্রিন্ট সাবমিশন ফর্মটা আগে আমি প্রিন্ট আউট করবো, তো এখানে ক্লিক করে নেব। দেখুন ফর্মটা চলে আসলো, এটা জাস্ট প্রিন্ট করে আপনি প্রিন্ট আউট করে রাখবেন, এটা অবশ্যই নিয়ে যাবেন পাসপোর্ট অফিসে। তো আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাও প্রিন্ট আউট হয়ে গেল। এরপর আমরা আবারও 3 ডটে ক্লিক করে আবারও ভিউতে যাব। ভিউতে আসার পর এবার আমাদেরকে পেমেন্ট করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করতে হবে, যেদিনকে আমরা পাসপোর্ট সেবা কেন্দ্রে গিয়ে ডকুমেন্ট সাবমিট করিয়ে ভেরিফাই করব। তো এখানে দেখতে পাচ্ছেন পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানটায় আপনি যেটা করবেন সিলেক্ট পিএসকে, এখানটায় আপনি ক্লিক করে আপনার কোন পিএসকেতে আপনি এটা সাবমিট করতে চান সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কনফার্মেশন আসবে, এটা ওকে করবেন। ওকে করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানটায় আপনার পিএসকে অর্থাৎ পাসপোর্ট সেবা কেন্দ্রের যে লোকেশন অ্যাড্রেস সেটা এখানে আপনাকে দিয়ে দেবে। দেওয়ার পর এখানটায় বলবে একটা ডেট দেবে, আপনি ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি চেক করতে পারবেন যে কোন কোন ডেটে আপনার ওখানে অ্যাপয়েন্টমেন্টটা খালি আছে। তো আপনি আপনার মতো করে একটা ইচ্ছা মতো ডেট এখানে সিলেক্ট করে নেবেন। আমি একটা আমার ইচ্ছা মতো ডেট সিলেক্ট করে নিলাম। এরপর এখানটায় আমি চাইলে মেক পেমেন্টে ক্লিক করে পেমেন্টটা করে দিতে পারি। তো চলুন মেক পেমেন্টে ক্লিক করে নিচ্ছি। এরপর বলছে এখানটায় আপনি কি করতে চাইছেন, তো ওকে করব। ওকে করার পর এখানটায় আমাদের দেখতে পাচ্ছেন বাচ্চাদের পাসপোর্ট এখানে 1000 টাকা ফিস এবং কিছু ছাড় দেয় বাচ্চাদের পাসপোর্টের ক্ষেত্রে, তারপরে ছাড় দিয়ে এখানে 900 টাকা চার্জ কাটে। আর বড়দের কিন্তু 1500 টাকা কাটবে আর বাচ্চাদের 900 টাকা। তো এরপর আমি জাস্ট এখান থেকে পে নাও বাটনে ক্লিক করে দেবো। পে নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এসবিআই অনলাইনের পেমেন্ট গেটওয়ে খুলবে, এখানটায় আপনি যেটা খুশি পেমেন্ট করতে পারেন। তো এখানটায় আমি যেটা ইউপিআই রয়েছে ইউপিআই দিয়ে পেমেন্ট করব। তো সিম্পলি এখানে ক্লিক করব, আমার ডিটেলস খুলবে। এখানে আমি দেখতে পাচ্ছেন চাইলে ভিপিএ মানে হচ্ছে ওই থাকে না ইউপিআই আইডির মাধ্যমে করতে পারেন বা কিউআর কোড জেনারেট করে সেটাতে সরাসরি পেমেন্ট করতে পারেন। তো আমি যেটা করবো এখানে একটা কিউআর কোডে ক্লিক করে কিউআর কোড জেনারেট করে সেটার মাধ্যমে পেমেন্ট করব। তো দেখুন এখানে আমার একটা কিউআর জেনারেট হয়ে গেল, এই কিউআরটা স্ক্যান করে এটাতে পেমেন্ট আমাকে করতে হবে। ওকে, সো আমার ফোন থেকে এখানে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পর কিন্তু আপনারা এই পেজটা কাটবেন না, দেখুন এখানে একটা অপশন আসবে ইয়ার ট্রানজ্যাকশন সাকসেসফুল বলে, তো ওকে করবেন। এরপর একটা এরকম রিসিপ্ট দেখাবে, হ্যাঁ পেমেন্টের,
এটা কিছু করবেন না, জাস্ট একটু ওয়েট করবেন 5-10 সেকেন্ড, এটা রিডাইরেক্টিং হয়ে আপনাকে আবার পাসপোর্টের অফিসে নিয়ে যাবে। এই দেখুন রিডাইরেক্টিং হয়ে গেল এবং আপনাকে আপনার পাসপোর্ট অফিসে এখানে সাইটে নিয়ে চলে আসলো। এবার এখান থেকে আপনি প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট রিসিভ, এটা কিন্তু অবশ্যই লাগবে, এটা আপনি জাস্ট এখান থেকে প্রিন্ট করে নেবেন। ব্যাস আমাদের কাজ এখানে কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানটায় আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকও হয়ে গেল, অ্যাপয়েন্টমেন্ট ডেটও চলে এসছে, পেমেন্টও হয়ে গেছে। এবার কাজ হচ্ছে আমাদের এই ডেটে এই সময়তে আমাদেরকে পাসপোর্ট অফিসে সমস্ত ডকুমেন্ট, বাবা মায়ের ডকুমেন্ট, বাচ্চার ডকুমেন্ট সব কিছু নিয়ে যাবেন, মানে বলার দরকার নেই যে কোনটা কখন ওরা চাইবে। তো সবগুলো নিয়ে হাজির হবেন, দেন আপনার ওখানে ভেরিফাই হবে, তারপর কমপ্লিট হবে। তো বন্ধুরা পাসপোর্ট অ্যাপ্লাই করার পর আজকে আমাদের ডেট ছিল আজকে 19 তারিখ 19 জুন। তো আমরা আমাদের যে পাসপোর্ট সেবা কেন্দ্র চুজ করেছিলাম, তো সেখানটায় আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে। তো সেখানটায় আমরা গিয়েছিলাম, যাওয়ার পর সেখানটায় আমাদের ডকুমেন্ট ভেরিফাই করতে হলো। তো কিভাবে কি করতে হলো আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। ফার্স্টলি বলে দিচ্ছি ডকুমেন্ট। তো সেখানে ডকুমেন্ট তেমন কিছু লাগেনি, বাচ্চার আধার কার্ড লেগেছে আর বাচ্চার বার্থ সার্টিফিকেট লেগেছে, এই দুটো। আর বাচ্চার প্যারেন্টের অর্থাৎ তার বাবা এবং মায়ের ডকুমেন্ট লেগেছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই তিনটে লেগেছে। এবং যদি বাচ্চার বাবা মার উভয়েরই পাসপোর্ট থাকে তো উভয়েরই পাসপোর্ট, সবগুলো অরিজিনাল দেখবে কিন্তু। ব্যাস এগুলোই দেখেছে আমাদের, এবং দেখার পর উইদিন মোটামুটি 40 থেকে 50 মিনিট মতো টাইম লেগেছে আমাদের পাসপোর্ট অফিসের মধ্যে। হ্যাঁ, এবং একটা কথা বলে দিই আপনাদেরকে, আপনারা যখনই ডকুমেন্ট নিয়ে যাবেন প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করে নিয়ে যাবেন। হ্যাঁ, এবং জেরক্স করবেন, এবং একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা ডকুমেন্টে সাইন করবেন। মানে বাচ্চার বাবার যে ডকুমেন্ট প্রত্যেকটা ডকুমেন্টে বাবা সাইন করবে, বাচ্চার মায়ের যে ডকুমেন্ট প্রত্যেকটা ডকুমেন্টে মা সাইন করবে, এবং যেগুলো বাচ্চার ডকুমেন্ট মানে আধার কার্ড আর বাচ্চার বার্থ সার্টিফিকেট, ওই ডকুমেন্টে বাচ্চার বাবা এবং বাচ্চার মা উভয়কে সাইন করতে হবে। হ্যাঁ, আমরা সাইন কোনোটাতেই করেছিলাম না, তো ওখানে যাওয়ার পরে আমাদেরকে বললো, তখন আমরা সাইন করে নিলাম। ব্যাস, তো সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো এরপর আমাদের মোবাইলের সঙ্গে সঙ্গে একটা SMS ঢুকলো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা। তো সেখানে বলা ছিল যে আপনাদের পাসপোর্টটা গ্রান্ট হয়ে গেল, মানে অ্যাকসেপ্ট হয়ে গেল অ্যাপ্লিকেশনটা। তো তারপরে কিছুক্ষণ পরে আবার একটা মেসেজ ঢুকলো যে আমাদের পাসপোর্টটা হয়ে গেল এবং কোনো রকমের পুলিশ ভেরিফিকেশন লাগবে না, এই বলে মেসেজ আসলো। মানে নর্মালি বড়দের পাসপোর্ট করতে তো পুলিশ ভেরিফিকেশন লাগে, বাট এই মাইনার পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের আমাদের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, এরকমই মেসেজ ঢুকলো। তো ভালোই, পুলিশ ভেরিফিকেশন থাকলে একটা ঝামেলা থাকে, অনেক টাইম লাগে। তো যেহেতু বাবা মা আমাদের উভয়েরই পাসপোর্ট ছিল, তো সেজন্য মেবি হয়তো পুলিশ ভেরিফিকেশন লাগলো না। তো চলুন এখন আমি স্ট্যাটাসটা দেখাচ্ছি কি অবস্থায় রয়েছে। তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা, উপরেরটা দেখতে পাচ্ছেন। সাবমিশন ডেট রয়েছে 18 তারিখ, মানে গতকালকে আমরা 18 তারিখে আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম, এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল এখানে হেঁটে গেছে, মানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। তারপর আমরা জাস্ট এখানে ক্লিক করব, ভিউতে ক্লিক করব। ভিউতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানটায় ক্লিক করব। এবং বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে স্ট্যাটাস কি দেখাচ্ছে, পাসপোর্ট হ্যাজ বিন প্রিন্টেড অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট উড রিসিভ অ্যান SMS অর ইমেল অনস দ্য পাসপোর্ট ইজ ডিসপ্যাচ। তো বুঝতেই পাচ্ছেন মানে একদিনের মধ্যে আমরা পাসপোর্ট 19 তারিখে সাবমিট করলাম, এবং দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন রিসিভ অন ডেট, মানে আজকে 19 তারিখ। তো আজকেই সাবমিট করেছি এবং আজকেই আমার পাসপোর্ট এখানে ফাইনালি প্রিন্টেডও হয়ে গেছে, এবং খুব দ্রুতই আমাকে ডিসপ্যাচ করা হবে। বুঝতেই পাচ্ছেন মানে জাস্ট একদিনে। এটা শুধুমাত্র পসিবল মাইনর পাসপোর্টের ক্ষেত্রে, বাট যদি আপনার বড়দের ক্ষেত্রে কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে, তার জন্য টাইম লাগবে। হ্যাঁ, তো এই ছিল পুরো প্রসেস। তো আমি আপনাকে পুরো একদম পাসপোর্ট বানানো থেকে শুরু করে, ডকুমেন্ট থেকে শুরু করে লাস্ট দেখুন প্রিন্ট পর্যন্ত আপনাদেরকে একদম দেখিয়ে দিলাম। তো আশা করি পুরো প্রসেসটা আপনাদেরকে বুঝতে পারলেন। যাদের মাইনর মানে বাচ্চা রয়েছে, যারা মাইনর পাসপোর্ট অ্যাপ্লাই করতে চান, দয়া করে ভিডিওটি ফলো করে করবেন। আর ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে আসে, হেল্পফুল মনে হয়, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটা একটা লাইক করে যাবেন।